আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ও 26 ব্যাচের বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ শাহাদাত খান রাশেদ আবারও চলে আসলাম তোমাদের সাথে তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের বহুল কাঙ্ক্ষিত যেই টপিক অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে। সো সবাই ঝটপট যুক্ত হয়ে যাও, কারণ আজকে আমরা একটা ধামাকা ক্লাস নিতে যাচ্ছি। কারণ এর পূর্বেই এই টপিকটার উপর আমি দুইটা ক্লাস নিয়েছি। তোমরা যারা ক্লাস করেছো তারা অলরেডি দেখেছো এই ক্লাসটা ওই দুইটা ক্লাস কেমন মানের ছিল, এবং ওই দুইটা ক্লাসে আমি যা যা আলোচনা করেছি আমার মনে হয় না এমন কোনো স্টুডেন্ট আছো যার কোনো প্রবলেম রয়েছে। সো আজকের ক্লাসটার মাধ্যমেই আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের টোটাল যে জার্নি আছে সেটা শেষ করব। সো সবাই ঝটপট যুক্ত হয়ে যাও, পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করে দাও এবং মেনশন করে দাও, যাতে করে আমরা একসাথে সবাই ক্লাসটা এনজয় করতে পারি। আমি সবাইকে রিকোয়েস্ট করব সবার জায়গা থেকে ক্লাসটা সবাই শেয়ার করে দাও। জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি, আমরা সবাই যুক্ত হয়ে যাই ক্লাসে। পাশাপাশি আমরা যেটা অবশ্যই করব সেটা হচ্ছে আমরা আমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন এবং শেয়ার করে দিব। সো সবাইকে একটু রিকোয়েস্ট করব, কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্টে জানাও, পাশাপাশি তোমরা কেমন আছো সেটাও জানাও। আর আজকের টপিকটা আমাদের জন্য খুবই কাঙ্ক্ষিত একটা টপিক। তোমরা বুঝতে পারতেছো যে আজকের ক্লাসটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে। এইচএসসি 25 এবং 26 ব্যাচের যারা আছো তাদের জন্য অবশ্যই এই ক্লাসটা বাধ্যতামূলক করতে হবে। কারণ তোমরা জানো এই অধ্যায়টা এখন আমি যে পর্যায়ে নিয়ে আলোচনা করব, এতটুকু তোমাদের যদি আইডিয়া থাকে তাহলে তোমাদের যাবতীয় যত প্রবলেম আছে সব সমাধান হয়ে যাবে। সো সবাইকে রিকোয়েস্ট করব সবাই সবার বন্ধু বান্ধব সহ সবার কাছে ক্লাসটা একটু পৌঁছে দাও, পাশাপাশি একটু সবাইকে কাইন্ডলি মেনশন করে দাও, যাতে করে আমরা একসাথে ক্লাসটা এনজয় করতে পারি। তো আমি আর কথা বাড়াবো না, আমরা আলোচনায় চলে যাব। আলোচনায় যাওয়ার পূর্বে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব তোমরা একটু তোমাদের বন্ধু বান্ধবকে ভাইয়া মেনশন করে দাও, যাতে করে আমরা খুবই সুন্দরভাবে ক্লাসটা শেষ করতে পারি। সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখো গত দুইটা ক্লাসে আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণের বেসিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি, পাশাপাশি আমরা এই অধ্যায় রিলেটেড যতগুলো এমসিকিউ ছিল সব নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা গত দুইটা ক্লাসে যতটুকু আলোচনা হয়েছে তার পরবর্তী অংশে, অর্থাৎ গত দুইটা ক্লাসে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা তোমাদের সাথে কথা বলেছিলাম মূলত আমাদের চলতি অনুপাত বা তারল্য অনুপাতগুলো নিয়ে। যেই তারল্য অনুপাতগুলো তিনটা অনুপাত আমরা আলোচনা করেছি, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত এবং চলতি মূলধন অনুপাত। এরপরে আমরা আলোচনা করেছি মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত অর্থাৎ মোট লাভ, নেট লাভ এবং বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। তোমরা নিশ্চয়ই জানো ভাইয়ারা যে কিভাবে বিনিয়োজিত মূলধনটা বের করতে হয়, কিভাবে সুদ ও কর পূর্ব মুনাফা, সুদ ও কর পরবর্তী মুনাফা বের করে আমাদের সেই আয়টা বের করতে হয়। সো আজকের ক্লাসটা আমরা এর পরবর্তী অংশে, অর্থাৎ আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের কর্মতৎপরতার অনুপাত বা কার্যকারিতার অনুপাত, যেটাকে আমরা ব্যবসায়িক কার্যকলাপ বা দক্ষতা যাচাই বা সক্রিয়তার অনুপাত, যেটাকে আমরা ইংলিশে অ্যাক্টিভিটি রেশিওজ বা অ্যাক্টিভিটিস রেশিও নামে ডাকি। সো আজকের ক্লাসটা আমরা সবাইকে একটু মেনশন করে দেব, কারণ এই আবর্তন অনুপাতগুলো নিয়ে আমরা যে কথাগুলো বলবো সবাই একটু নোট করে নেবা। থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাতুল বর্ষা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি সবাইকে একটু মেনশন করে দাও যারা এইচএসসির স্টুডেন্ট আছে, স্পেশালি 25 এবং 26-এর সবাই, যাতে আমরা একসাথে ক্লাসটা করি। আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা ক্লাসে আছো সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। সো সবাইকে আমার রিকোয়েস্ট থাকবে অন্তত যে তোমরা যারা আছো প্রত্যেকে ভাইয়া ক্লাসটা একটু মেনশন করে দাও বন্ধু বান্ধবকে, যাতে করে আমরা একই সাথে সবাই ক্লাসটা করতে পারি। তো আমরা ইনশাল্লাহ আমার আলোচনায় চলে যাব। তো দেখো আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কর্মতৎপরতার অনুপাত বা দক্ষতা যাচাই অনুপাতের ক্ষেত্রে আমি বলছিলাম একটা টেকনিকটা কি? টেকনিকটা ভাইয়া এই টেকনিকটা তোমরা মাথায় রাখবা। টেকনিকটা কি ভাইয়া? জাস্ট মাথায় রাখবা আমাদের প্রশ্নে যত ধরনের আবর্তন আছে, কি ভাইয়া? আবর্তন। এই আবর্তন অনুপাতগুলোকেই আমরা বলবো কর্মতৎপরতার অনুপাত। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের কতটুকু কার্যকর বা
দক্ষতা যাচাই বা তাদের দক্ষতা কতটুকু সেটা পরিমাপ করার জন্য আমরা যে অনুপাতটা বের করি বা যে অনুপাতগুলো নির্ণয় করে থাকি সেগুলোকে আমরা বলি কর্মতৎপরতার অনুপাত বা কার্যকারিতার অনুপাত। এই অনুপাতগুলো চেনার একটা টেকনিক হচ্ছে এগুলার শেষে কি থাকবে, লাল শার্টের দেখলেই যেমন আমরা দুলাভাই ভাবতাম এক সময়, এখন এগুলা শেষে সবসময় আবর্তন থাকবে। দ্যাট মিনস যখনই তুমি আবর্তন দেখবা কোনো একটা অনুপাতের সাথে, সেই অনুপাতটাই হবে আমাদের দক্ষতা যাচাই অনুপাত বা কর্মতৎপরতার অনুপাত। আমাদের প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে, নিচের কোনটি কর্মতৎপরতার অনুপাত। সেক্ষেত্রে আমরা জাস্ট শেষে কি দেখবো, আবর্তন কথাটা খেয়াল করবো, আবর্তন থাকলে সেটা হয়ে যাবে কর্মতৎপরতার অনুপাত। আমরা একটু দেখি যে আমাদের কথাগুলো ঠিক আছে কিনা। যেমন খেয়াল করো, এই কর্মতৎপরতার অনুপাত আমরা এখানে 6টা অনুপাত লিখেছি, আরো অনুপাত আছে, তবে আমাদের এইচএসসি পরীক্ষার জন্য আমরা 3টা থেকে 4টা অনুপাত মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ। বাকিগুলো আমাদের না জানলেও চলবে। তো আমরা জাস্ট প্রথমে দেখি যে দেনাদার আবর্তন বা প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। দেখো এই কথাটার শেষে কিন্তু আবর্তন আছে, আবার পাওনাদার এখানেও কিন্তু কি আছে, আবর্তন আছে। মোট সম্পদ এখানেও কি আছে, আবর্তন আছে। মজুদ আবর্তন, বিনিয়োজিত মূলধন আবর্তন, মালিকানা তহবিল আবর্তন। দ্যাট মিনস এই প্রত্যেকটা অনুপাতের শেষে কিন্তু কি কথা আছে ভাইয়া, আবর্তন কথাটা আছে। যেহেতু প্রত্যেকটা অনুপাতের শেষে আবর্তন আছে, দ্যাট মিনস এগুলা দিয়ে আমরা প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করব। তাহলে প্রশ্ন যদি ভাইয়া এখন আসে, নিচের কোনটি প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই অনুপাত, আমরা কি পারবো না? অবশ্যই অবশ্যই পারবো। সো আজকের এই ধামাকা ক্লাস তোমরা একটু এনজয় করো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি ক্লাস শেষে এই অনুপাতের যত ঝামেলা আছে আর কিছুই থাকবে না, সব ক্লিয়ার হয়ে যাবে পানির মতো। দেখো তাহলে কর্মতৎপরতার অনুপাতগুলোকে আমরা জাস্ট কিভাবে ভাগ করতে পারি, আমরা 6টা অনুপাত সর্বোচ্চ পাবো, তবে এর মধ্যে আমরা 6 নাম্বার অনুপাতটার দরকার নাই আমাদের, এরপরে আমাদের 2 নাম্বার অনুপাত দরকার নাই, কারণ দেনাদার আবর্তন অনুপাত পারলে তুমি পাওনাদারটা এমনিতেই পারবা। সো আমরা অনুপাত, আবার মোট সম্পদ বা চলতি সম্পদ এটাও এত বেশি গুরুত্বপূর্ণ না। আমরা মূলত এখান থেকে বেশি অনুপাত দেখব না, আমরা মূলত এখান থেকে কয়েকটা অনুপাত শিখবো। দ্যাট মিনস আমরা 1 নাম্বার অনুপাতটা, আমরা 4 নাম্বার অনুপাতটা, আমরা 5 নাম্বার অনুপাত, এই 3টা অনুপাতের উপর অধিক জোর দিব। বাকিগুলা জাস্ট আমি এমনিতেই মুখে মুখে বলে যাব, তাহলেই হয়ে যাবে। সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মিশকাতুল জান্নাত, অসংখ্য ধন্যবাদ। এটা কোন অধ্যায় ভাইয়া? এটা হচ্ছে হিসাব বিজ্ঞান 2য় পত্রের 6ষ্ঠ অধ্যায়। এখনো যদি আপনারা অধ্যায় দেখে, টপিক দেখে অধ্যায় না বোঝেন, সেটা দুঃখজনক বিষয় হবে। প্রত্যেকটা অধ্যায় শুরুতে আমরা আলোচনা করে নিই এটা কোন অধ্যায়। সো এটা হচ্ছে হিসাব বিজ্ঞান 2য় পত্রের 6ষ্ঠ অধ্যায়, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর বিশ্লেষণ। সোজা কথা এটাকে আমরা বলি আর্থিক বিবরণী বিশ্লেষণ, বা অনেকে এটাকে আদর করে অনুপাত বিশ্লেষণ বলে। সো আপনি যে নামে খুশি সে নামেই ডাকতে পারেন, কোনো সমস্যা নাই। আমাদের বইতে আর্থিক বিবরণী বিশ্লেষণ নামে আছে। আজকে এটা 3 নাম্বার পর্ব। আমি রিকোয়েস্ট করব যারা এটা পার্ট 1 এবং পার্ট 2 করেন নাই অবশ্যই করে নেবেন ভাইয়া, কথা দিচ্ছি। এতটুকু আপনি নিশ্চিত থাকেন, এই 2টা ক্লাস যারা প্রিভিয়াস 2টা ক্লাস করবেন আর আজকের ক্লাসটা করবেন, আপনার এই অনুপাতে আপনার অন্তত অনুপাত থেকে আপনার অন্তত 25 নাম্বার পরীক্ষা আসবে। এইচএসসি বোর্ড পরীক্ষায় মিনিমাম 25 নাম্বার এখান থেকে কমন পাবেন। বলেন যে 25 নাম্বার কিভাবে কমন পাবেন? আপনি একটা ক্লাস থেকেই 25 নাম্বার পাচ্ছেন। এই 25 নাম্বার কিভাবে পাচ্ছেন? 25 নাম্বার পাচ্ছেন আপনি এভাবে, এখান থেকে 2টা সিকিউ আসবে, 2টা সিকিউতে আপনার 20 এবং অন্তত 4 থেকে 5টা মিনিমাম এমসিকিউ আসবে, সেখানে আপনি পাবেন আরো 5, অ্যাট লিস্ট আপনি 25 নাম্বার পাবেন। সো বুঝতেই পারতেছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো সেজন্য আমি রিকোয়েস্ট করব সবাইকে, আমরা যাতে সবাই ক্লাসটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দিই। হ্যাঁ, আপনাদেরকে সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে অনেকে আছেন যারা কষ্ট করে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। সো এই ক্লাসটা আমি রিকোয়েস্ট করব অন্তত যারা কমার্সের স্টুডেন্ট আছো প্রত্যেকে কেউ মিস করবা না, কারণ এইরকম ক্লাস তোমরা অনেক সময় টাকা দিয়েও পাবা না। তো আসো আমরা
কেমন আছেন ভাইয়া? জি ইউ জার্নি, থ্যাংক ইউ ভেরি মাচ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু আলোচনা করতে চাই, আসেন আমরা অনুপাতের দিকে চলে যাব। এখন প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব দেনাদার আবর্তন অনুপাত নিয়ে। ভাইয়া দেনাদার আবর্তন অনুপাতে জানার আগে আমরা সবাই জানবো দেনাদার বিষয়টা কার সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানের দেনাদার কিভাবে সৃষ্টি হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠানের দেনাদার সৃষ্টি হয় মূলত ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় থেকে। তুমি যত টাকার পণ্য বাকিতে বিক্রি করবা তত টাকাই তোমার দেনাদার নামক একটা সম্পদ সৃষ্টি হবে। কারণ যার কাছে তুমি বাকিতে বিক্রি করবা তার কাছে ভবিষ্যতে তার কাছ থেকে টাকা পাবা, আর যার কাছ থেকে আমাদের টাকা পাওনা হয় সেই আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদার। সো আমরা সবাই জানি এই দেনাদারের সাথে মূলত ধারে অথবা আমি বলতে পারি সোজা বাংলায় বাকিতে বিক্রয়ের একটা সম্পর্ক আছে, তাই না? সম্পর্ক আছে। দ্যাট মিনস দেনাদার আবর্তন অনুপাতের সাথে ধারে বিক্রয়ের সম্পর্ক। এখন তাহলে অনুপাত মানে কি? একটা ভগ্নাংশ। অনুপাত মানে একটা ভগ্নাংশ। সেজন্য আমরা জানি এটার সাথে বাকিতে বা ধারে বিক্রয়ের সম্পর্ক। তাহলে আমাদের প্রতিষ্ঠানে নিট যে ধারে বিক্রয় আছে সেই ধারে বিক্রয়কে আমরা কি দিয়ে ভাগ করব? এই যে দেনাদার আবর্তন বলা আছে তার মানে আমরা কি দিয়ে ভাগ করব? দেনাদার। তবে মাথায় রাখবা এখানে প্রতিষ্ঠানে গড় দেনাদার বা গড় প্রাপ্য বিল দ্বারা ভাগ করতে হবে। গড় দেনাদার যোগ গড় প্রাপ্য বিল। এখন অনেকে প্রাপ্য বিল হতে পারে, প্রাপ্য নোট হতে পারে। তাহলে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল ধারে বিক্রয়কে যদি গড় দেনাদার প্লাস গড় প্রাপ্য নোট দ্বারা ভাগ করি তখন আমরা যে অনুপাতটা পাবো সেটার নামই হচ্ছে দেনাদার আবর্তন অনুপাত। সংজ্ঞা হচ্ছে এতটুকু। সংজ্ঞা থেকে আমরা সূত্রটা লিখতে পারবো। এখন দেখো বিষয়টা হচ্ছে অনেকে এখানে একটা ভুল করে। অনেকে কি করে? ধারে বিক্রয় ঠিকই লিখে কিন্তু গড় দেনাদার লিখে, গড় প্রাপ্য নোট বা প্রাপ্য বিল লিখে না। ভাইয়া গড় দেনাদারও হবে, গড় প্রাপ্য বিলও হবে। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার গড় দেনাদার কিভাবে বের করতে হয় সেটা তো আমরা জানি না। ভাই ছোটবেলা ক্লাস 4-5 চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীতে আপনারা গড় অঙ্ক করছেন না? ক্লাস 4-5-6-এ কিরকম? মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ আপনাদের দুইজনের বয়স, আপনার বয়স মনে করেন 20, আপনার গার্লফ্রেন্ডের বয়স মনে করেন 16। তাহলে দুইজনের বয়স কত হলো? আপনারা বিএফ জিএফ মিলে কত হলেন? 20 আর 16 কত? 36। কিন্তু আমি যদি বলি আপনাদের গড় বয়স কত, আপনারা কয়জন? আপনি একজন, আপনার গার্লফ্রেন্ড আরেকজন, এই দুইজন। সেজন্য গড় বয়স বের করতে হলে এই দুইজনের বয়সকে যোগ করে আমি 2 দিয়ে ভাগ করে আপনাদের গড় বয়স আসবে কত? 18। অর্থাৎ কোনো একটা জিনিসের যদি গড় বের করতে হয় তাহলে আমরা কি করব? যতগুলো জিনিস আসে সবগুলো জিনিস আমরা একত্র করব, অর্থাৎ যোগ করব। যোগ করে ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো। দ্যাট মিনস এখানে যদি আমরা গড় দেনাদার বের করতে চাই তাহলে প্রতিষ্ঠানের দেনাদার দুইটা থাকে সাধারণত। একটা হচ্ছে প্রারম্ভিক দেনাদার, খেয়াল করবা, আরেকটা হচ্ছে সমাপনী দেনাদার। এই দুইটা দেনাদার আমরা কি করব? যোগ করব। যোগ করে আমরা কি করব? ওই যে আপনাকে আর আপনার জিএফকে যেভাবে ভাগ করেছি এইভাবে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা গড় দেনাদার পেয়ে যাব। ঠিক একইভাবে যদি গড় প্রাপ্য নোট বের করতে বলা হয় তাহলে প্রাপ্য নোটের প্রারম্ভিক আর সমাপনী দুটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। সবাই ক্লিয়ার কিনা? নমস্কার ভাইয়া, কেমন আছেন? অবনী দত্ত কেমন আছেন? আমার প্রণামটা নেবেন। নিলাম, আপনার প্রণামটা নিলাম, সমস্যা নাই। বাকি যারা আছেন লাইভে একটু জানান তো গড় দেনাদার, গড় প্রাপ্য নোট, গড় মজুত পণ্য যাই বের করতে বলুক না কেন আমরা যতগুলো সংখ্যা আছে ততগুলো যোগ করে তত দিয়ে ভাগ করব। যেহেতু দেনাদার 2টা, 2 দিয়ে ভাগ করলাম। দেনাদার 3টা হলে 3 দিয়ে ভাগ করতাম। দেনাদার শুধু একটা যদি হয় তাহলে 1 দিয়ে ভাগ করব, মানে ভাগ না করলেও চলবে। এভাবে আমরা গড় বের করব। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? যে আমার দেনাদার আবর্তন অনুপাত মানে হচ্ছে আমার নিজ ধারে বিক্রয়কে আমি গড় দেনাদার এবং গড় প্রাপ্য বিল অথবা নোটের সমন্বয়ে ভাগ করব। অর্থাৎ সনাতন অ্যাকাউন্টিংয়ে যেটা প্রাপ্য বিল ছিল, আধুনিক অ্যাকাউন্টিংয়ে সেটাকে আমরা প্রাপ্য নোট বলি। একই জিনিস, হ্যাঁ, বাবা আর পাপা, ওকে, যে যেভাবে ডাকে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কিভাবে দেখলাম আমাদের এই বিষয়টা দেনাদার আবর্তন অনুপাত। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জাস্ট আরেকবার
এমডি মাসুদ জানা আরেকবার কোনটা বুঝাবো? গড় দেনাদার? ভাইয়া গড় দেনাদার বলতে আপনার যদি প্রতিষ্ঠানে দুইটা দেনাদার থাকে, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। যদি দেনাদার একটা থাকে তাহলে আর কিচ্ছু দিয়ে ভাগ করবেন না, সেটাই গড় দেনাদার। আর দেনাদার আবর্তন অনুপাত মানে এটা, যেহেতু বাকিতে বিক্রয়ের ফলে সৃষ্টি হয় দেনাদারটা, সেজন্য বাকিতে বিক্রয়কে আমরা দেনাদার দিয়ে ভাগ করব। এভাবে আমাদের করতে হয়। ওকে, সবাই ক্লিয়ার কিনা বলেন তো? সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা সামনে চলে যাব। তাহলে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অনুপাত মজুদ আবর্তন অনুপাত। ভাইয়া মজুদ আবর্তন অনুপাত, আমি বলেছি আমরা বেশি অনুপাত শিখবো না, শুধু গুরুত্বপূর্ণ অনুপাতগুলো একটু মাথায় ঢুকাবো, কারণ এগুলা থেকে আমাদের প্রশ্নেও প্রচুর পরিমাণ এসে থাকে। দেখেন মজুদ আবর্তন অনুপাত মূলত এই মজুদ পণ্যের সাথে, খেয়াল করবেন, বিক্রয়ের একটা সম্পর্ক থাকে। বিক্রয় বা কার? বিক্রিত পণ্যের ব্যয়ের। বিক্রিত পণ্যের ব্যয় আপনারা অলরেডি এতদিন জেনে গিয়েছেন বিক্রিত পণ্যের ব্যয় কি আর বিক্রয় কি। বিক্রয় জিনিসটা হচ্ছে, মনে করেন আপনি একটা জিনিস একটা জায়গায় বিক্রি করে দিয়েছেন, সেল করে দিয়েছেন 100 টাকা, ওই জিনিসের পেছনে আপনার ব্যয় হয়েছে ধরেন 80 টাকা, তাহলে ওই জিনিসের পেছনে যত টাকা খরচ হবে তত টাকাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় বলি বিক্রিত পণ্যের ব্যয় বা ক্রয়কৃত পণ্যের ব্যয় অথবা কস্ট অফ গুডস সোল্ড, একই জিনিস। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে একটা পণ্য বিক্রয়ের পেছনে যত টাকা খরচ হয় সেটা। তাহলে এই মজুদ পণ্যের সাথে আমাদের বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক কেন? কারণ এই মজুদ পণ্য থেকেই কিন্তু আমরা পণ্যগুলা বিক্রি করে থাকি, আর ওই বিক্রয়ের মজুদ পণ্যের পেছনে বিক্রিত পণ্যের ব্যয় করে থাকি। দ্যাট মিনস এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হব, এই মজুদ আবর্তন অনুপাতের সাথে আমাদের কি থাকবে? বিক্রিত পণ্যের ব্যয় থাকবে। খেয়াল করেন আমি এখানে লিখলাম বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এটাকে আমরা ভাগ করব মজুদ পণ্য দিয়ে। তো আবারও একই রকম, যদি মজুদ পণ্য দুইটা হয় সেজন্য আমরা দুইটাকে একসাথে করে কি করব? 2 দিয়ে ভাগ করব, আর ওই মজুদ পণ্যকে আমরা বলবো গড় মজুদ পণ্য। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুদ পণ্য দিয়ে ভাগ করলে যে অনুপাত পাবো সেই অনুপাতের নামই হচ্ছে কি? বিক্রিত পণ্যের ব্যয়। নাহিদ ইসলাম এমবি না থাকার কারণে ক্লাস করতে পারছি না, সমস্যা নয়, রেকর্ড করে নেবেন অবশ্যই, কারণ এটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা গড় মজুদ পণ্য দিয়ে ভাগ করে যে অনুপাতটা পাবো সেটা মজুদ আবর্তন অনুপাত। এখন প্রশ্ন আপনার আসতে পারে যে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করব? ওই যে আমি একটু আগে দেখিয়েছি, একটা পণ্য আপনি মনে করেন বিক্রি করেছেন 100 টাকা, 100 টাকা পণ্য বিক্রি করে আপনার মুনাফা হয়েছে, খেয়াল করেন তো, আপনার লাভ হয়েছে 20 টাকা। তার মানে ওই পণ্যের পেছনে আপনার ব্যয় হয়েছে কত? 80 টাকা। এটাই হচ্ছে আপনার বিক্রিত পণ্যের ব্যয়। দ্যাট মিনস বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করবেন আর কি বলা লাগবে? বলেন তো? না, আপনারা নিজেরাই পারবেন এখন সূত্র তৈরি করতে। কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করেছেন? আপনার টোটাল বিক্রয় থেকে মুনাফা বাদ দিয়ে দিলেই আপনি পেয়ে যাবেন বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আপনি যতটুকু বিক্রয় করেছেন ততটুকু থেকে আপনি কি করবেন? আপনার লাভটা মাইনাস করে দিবেন। আপনি একটা জিনিস 100 টাকা বিক্রি করেছেন, এখানে আপনার লাভ হয়েছে 20 টাকা, তার মানে এটার পেছনে ব্যয় হয়েছে কত? 80। সেটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর গড় মজুদ পণ্য কিভাবে বের করবেন? খুবই সহজ। যদি প্রতিষ্ঠানে দুইটা মজুদ পণ্য থাকে, আগের মতো আপনার ওই যে আপনাকে আর আপনার জিএফকে দিয়ে বুঝালাম, যেটা মনে করেন মজুদ পণ্য কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, আরেকটা হচ্ছে ভাইয়া সমাপনী মজুদ পণ্য। তাহলে আপনি সেই একই সেন্সে এই দুইটা মজুদ পণ্য, তাহলে এখানে একটা, এখানে একটা, কয়টা হলো? 2টা, একে 2, সেজন্য আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন, গড় মজুদ পণ্য পেয়ে যাবেন। এত সহজ জিনিস, না বোঝার কোনো রিজন নাই, সবাই বুঝবেন, সবাই পারবেন, এখানে না পারার কোনো কারণ নাই। সো আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার ক্ষেত্রে আমাদের কার সহযোগিতা লাগবে? বিক্রয় এবং লাভের। ওকে, এই দুইটা জানলে আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। ম্যাক্সিমাম অঙ্কে সরাসরি দেওয়াও থাকে। সো আমরা মজুদ আবর্তন অনুপাত জেনেছি। এখন এটার অনেক সময় একটা আদর্শ মান থাকে। কি মান ভাইয়া? আদর্শ মান। আদর্শ মান জিনিসটা আবার কি অনেকে গুলিয়ে ফেলে। আদর্শ মান জিনিস হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে এই মজুদ পণ্যটা কতবার আসা যাওয়া করা উত্তম,
এটা হচ্ছে 8 বার বা 8 গুণ। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে এই মজুদের আবর্তনটা কমপক্ষে 8 বার হওয়া যৌক্তিক একটা বছরের মধ্যে। এক বছরের মধ্যে 8 বার আসা যাওয়ার যে পরিক্রমা, সেটাকেই বলবো মজুদ আবর্তন অনুপাত। আমরা সবাই ক্লিয়ার কিনা? তাহলে এখান থেকে আমরা মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মানটা জানলাম। কারণ আমরা যখন অঙ্ক করব অনেক সময় আমাদের মন্তব্য তারা চাইবে, যেহেতু মন্তব্য চাইবে সেহেতু আমাদের এই আদর্শ মানটা মনে রাখতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করেন না ক্লাসটা, আমি খুবই হতাশ হব। কারণ আমি কিন্তু অনেক সুন্দর করে আপনাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি যাতে আপনারা অনেক বেশি উপকৃত হন। এখন আপনারা যদি, আচ্ছা সবাইকে আমি জানি সবাই কেমন আছেন, ওকে সবাই কেমন আছেন সবাইকে জানালাম, সবাই একটু আমাকে রিপ্লাই দিবেন। ওকে, সবাই কেমন আছেন, ক্লাস কেমন লাগছে আপনারা একটু জানান তো। এখন আসেন আমরা একটু প্রশ্ন সলভিং এ চলে যাব। একটা উদ্দীপক আছে এখানে, এখান থেকে আমরা একটু প্রশ্ন সলভিং করব, তাহলে সবাই বুঝে যাব এই জাতীয় প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। দেখো এর আগে আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করেছি, আজকে আমরা এখান থেকে উদ্দীপকের 15 নম্বর প্রশ্নটা আগে সলভ করব। দেখো এখানে আমাদের মজুদ পণ্য আছে, প্রাপ্য হিসাব আছে, প্রাপ্য বিল আছে, প্রদেয় হিসাব আছে, প্রদেয় বিল আছে, আর এখানে কিছু তথ্য আছে। কি তথ্য বলছে? সারা বছরে বিক্রয়ের পরিমাণ 7,50,000, যা বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভে বিক্রয় করা হয়েছে। প্রশ্নটা আছে, তোমাকে বলেছে মজুদ আবর্তন অনুপাত কত। আমি একটু অ্যান্সারটা চাইবো তোমাদের কাছে, তোমরা কেউ পারবা কিনা, জাস্ট 1 মিনিট সময় নিলাম, তোমরা কেউ পারবা কিনা এই প্রশ্নটা। আমি তোমাদের কাছে একটু প্রশ্নটা রাখলাম, দেখি সবাই একটু অ্যান্সার করেন তো। সবাই কেমন আছেন? আপনারা লাইভে কিন্তু উপস্থিতি বাড়াতে হবে ভাইয়া, কারণ লাইভে উপস্থিতি যত বাড়াবেন ক্লাস তত লং হবে, ক্লাস তত শার্প হবে। আমি একটু অ্যান্সার দেখতে চাই, কেউ কি আছেন, কোনো সহৃদয়বান ব্যক্তি আছেন যে এটার অ্যান্সার করতে পারবেন, নাকি আমি বলে দিব? সময় নেব না বলে দিব? বলেন তো সবাই, একটু বলেন তো। এখান থেকে আমরা মজুদ আবর্তন অনুপাত বের করব, কিভাবে বের করব? তো মজুদ আবর্তন অনুপাত বের করতে গেলে আপনার কি লাগবে? আপনি জানেন আপনার বিক্রিত পণ্যের ব্যয় লাগবে আর গড় মজুদ পণ্য লাগবে। তো মজুদ পণ্য এখানে আছে কিনা, দুইটা আছে কিনা দেখেন তো। মজুদ পণ্য এখানে আছে একটা, এই যে একটা মজুদ পণ্য আছে। আর কোনো মজুদ পণ্য এই প্রশ্নে আছে? এখানে কোনো মজুদ পণ্য নাই। দ্যাট মিন্স এখানে মজুদ পণ্য কয়টা ভাইয়া? একটা। যেহেতু মজুদ পণ্য একটা, সেটাই গড় মজুদ পণ্য। আপনাকে আর 2 দিয়ে ভাগ করা লাগবে না, কারণ দুইটা তো নাই। তাহলে আপনি কি দিয়ে ভাগ করবেন? 1 দিয়ে। তো কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করা না করা একই জিনিস। সো মজুদ পণ্য মূলত একটা, সেটাই গড় মজুদ পণ্য। এবার আমাদের দরকার কি তাহলে? বিক্রিত পণ্যের ব্যয়। কিন্তু আনফরচুনেটলি এখানে বিক্রিত পণ্যের ব্যয় নাই, এই প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় নাই, আপনাকে বের করে নিতে হবে। তো একটু আগে আমি একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা, যে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে গেলে আমার দুইটা তথ্য লাগবে, একটা হচ্ছে বিক্রয়, আরেকটা হচ্ছে লাভ। এখন বিক্রয় আছে কিনা বলেন তো। বিক্রয় তো আছে, বিক্রয়, এই যে বিক্রয়ের পরিমাণ 7,50,000। তো আপনি ধরেন বিক্রয় পেয়েছেন, কিন্তু লাভের টাকাটা নাই, লাভের পার্সেন্টেজ আছে। এখন যদি বিক্রয়ের উপর লাভ বলতো তাহলে আপনি বিক্রয়ের উপর লাভ বের করে ফেলতেন, কিন্তু এখানে সেটাও নাই। তাহলে করবেন কি? তাহলে তো আর কিছু করা যাবে না ভাইয়া। কি করা যায় বলেন তো? আপনার তথ্যে আছে বিক্রয়, কিন্তু লাভ আছে কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। আপনি লাভটা তো বিক্রয়ের উপর ধরতে পারবেন না। তাহলে আমরা কি করব? কে বলতে পারেন এই প্রশ্নের সলভ কে করতে পারবেন? একটু বলেন তো। খুবই এটা অ্যাডমিশন টেস্টে আসার মতো একটা প্রশ্ন। ওকে, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। আমি দেখি যে আপনাদের রেসপন্স কেমন, দেখি অ্যান্সার করেন না ভাইয়া। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর কত পার্সেন্ট? 25% লাভ বলেছেন। এটাকে আমরা অনেকভাবে করতে পারবো, অনেকভাবে করতে পারবো। বলেন। সবচাইতে সহজ একটা ওয়ে আমি দেখাই দিই, সবচাইতে সহজ একটা ওয়ে দেখাই দিই, আর কখনো বলবেন না। দেখেন এখানে বিক্রয় দেওয়া আছে ভাইয়া, আপনার বিক্রয় আছে 7 লক্ষ, খেয়াল করবেন 7,50,000 বিক্রয় হচ্ছে 7,50,000 টাকা, ভালো কথা। কিন্তু
আপনার মুনাফা যে বের করবেন, তো মুনাফা ধরবেন তো আপনি বিক্রয়ের উপর, কিন্তু মুনাফাটা আছে কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, বিক্রয়ের উপর নাই। তাহলে আমরা একটা টেকনিক অবলম্বন করব। টেকনিকটা কি আমি জাস্ট আজকে দেখাচ্ছি, এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। সব সময় আপনি যখনই এই জাতীয় প্রবলেমে পড়বেন তখন কি করবেন, একটা টেকনিক অবলম্বন করবেন। সেটা কি, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% লাভ, তার মানে আপনি বিক্রিত পণ্যের ব্যয় তো এখানে জানেন না, তাহলে যেটা জানেন না সেটার উপর লাভ দেওয়া আছে, তাহলে আমরা সেটাকে 100 ধরবো। আমি আবারও বলছি, যদি প্রশ্নে বিক্রয় দেওয়া থাকে কিন্তু আর লাভ দেওয়া থাকে, লাভের হার, কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নাই, এখন আপনাকে বের করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু পার্সেন্টেজ যেহেতু বিক্রিত পণ্যের ব্যয়ের উপর আছে, আপনি সেটাকে 100 ধরবেন। অর্থাৎ সোজা কথা হচ্ছে, যার উপর পার্সেন্টেজ থাকবে, নোট করে নেন, অবশ্যই নোট করে নেন, যার উপর পার্সেন্টেজ বা পার্সেন্ট থাকবে সে 100, সে কত, সে 100 বা তাকে 100 ধরে নেবেন। তাহলে যার উপর পার্সেন্টেজ থাকবে তাকে 100 ধরবেন। এখানে কার উপর পার্সেন্টেজ? লাভের হার কার উপর? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর। আমি এগুলো আবার মুছে দিচ্ছি, দেখেন আপনাদের জন্য। বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভ, তাহলে আমরা কিভাবে ধরবো? আমরা ধরবো বিক্রিত পণ্যের ব্যয় 100। আমি এটা আপনাকে ভেঙে ভেঙে বুঝাচ্ছি, শর্টকাট ওয়ে আছে সেটা দেখাবো পরে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত ধরবেন আপনি? 100। আচ্ছা, সেটার উপর লাভ, তার মানে মুনাফা কত হবে ভাইয়া? মুনাফা হবে কত? এটার উপর 100, 100 এর 25% মানে কত? এই যে 100 এর 25% আপনি বের করলে 25 টাকা পাবেন। ওকে, তাহলে মুনাফা 25। আমরা তো সবাই জানি যে আমি বিক্রি করেছি যত টাকা, সেটা বের করতে হলে আমার ওই পণ্যের ব্যয় এবং লাভ যোগ করব। তাহলে আমি ধরো 100 টাকা জিনিসটা বিক্রি করেছি, কিন্তু আমার ব্যয় ছিল 80, লাভ ছিল কত? 20। তাহলে 80 আর 20 যোগ করে কিন্তু আমি 100 পাবো। দ্যাট মিনস আপনি বিক্রয় বের করতে হলে এই বিক্রিত পণ্যের ব্যয় আর মুনাফা যোগ করলেই আপনি পেয়ে যাবেন বিক্রয় মূল্য। তাহলে এখানে আমি বিক্রয়ের মান কত পাচ্ছি? 125 পাচ্ছি। সোজা কথা। তাহলে কিভাবে বের করলাম? আবারও খেয়াল করেন, বিক্রিত পণ্যের ব্যয়ের উপর পার্সেন্টেজ আছে, বিক্রিত পণ্যের ব্যয়কে আপনি 100 ধরলেন, লাভ কত? 25%, 100 এর 25% 25, তাহলে বিক্রয় কত? 125। তাহলে আমাদের প্রশ্নে কার মান দেওয়া আছে? 7,50,000 টাকা। এটা কার মান? 100 টাকার মান না 25 টাকার মান না 125 টাকার মান? অবশ্যই এটা 125 টাকার মান, কারণ এই 7,50,000 টাকা হচ্ছে বিক্রয়। সো বিক্রয় 7,50,000 টাকা, এখানে বিক্রয় কত? 125। যার মান তাকে দিয়ে আমরা ভাগ করে দেব। এখন আমার কি দরকার ভাইয়া? আমার কি মুনাফা দরকার না বিক্রিত পণ্যের ব্যয় দরকার? আমার বিক্রিত পণ্যের ব্যয় দরকার। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মান কত? 100 দিয়ে গুণ করে দেব, শেষ। অর্থাৎ আমি 7,50,000কে 125 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে সরাসরি বিক্রিত পণ্যের ব্যয় পাবো, সরাসরি। তাহলে এখন আপনি 7,25,000কে কি করবেন? 7,50,000কে আপনি 125 দিয়ে ভাগ করেন আর 100 দিয়ে গুণ করেন, দেখবেন আপনি পেয়ে যাবেন 6 লক্ষ টাকা। আপনি পেয়ে যাবেন কত? 6 লক্ষ টাকা, সরাসরি পেয়ে যাবেন। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা বলেন তো? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ডান লিখেন। আরেকটা টেকনিক আছে, আমি দেখাচ্ছি। আরেকটা টেকনিক আছে, বুঝেছেন সবাই? সবাই ক্লিয়ার? আরেকটা টেকনিক আছে, সহজ টেকনিক। আরেকটা সহজ টেকনিক দেখায়, দেখেন আপনাদের জন্য দেখাচ্ছি। আপনি এখানে কত পেয়েছেন? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর বিক্রিত পণ্যের ব্যয়ের মান কত আছে? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% আছে, কিন্তু আপনার টাকা আছে বিক্রয়ের উপর। তাহলে আপনি লাভের হারটা এখন বিক্রয়ের উপরও নিতে পারবেন। আমাদের একটা চার্ট আছে, আমরা সবাই জানি, এইরকম, এইভাবে।
1 2 3 4 5, এটা আপনারা সবাই জানেন। সেটা হচ্ছে কি, প্রথমে ধরেন এই পাশে আমি 100 লিখলাম, 100, এই পাশে লিখলাম হচ্ছে 2/1, 50, এই পাশে হচ্ছে 33.33, এই পাশে 25, এই পাশে 20, এই পাশে 16.67। এটা হচ্ছে ধরেন এটা 1, এটা 2/1, হ্যাঁ এইভাবে আসবে আর কি, এটা 3/1, এটা 4/1, এইরকম একটা চার্ট আছে। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে মুনাফার হার। মনে করেন ক্রয় মূল্যের উপর মুনাফার হার যদি 100 হয়, বিক্রয় মূল্যের উপর হবে 50, বিক্রয়ের মুনাফার হার সবসময় কমতে থাকবে। আবার ক্রয় মূল্যের উপর 50 হলে বিক্রয় মূল্যের হবে কত, 33.33। আবার ক্রয় মূল্যের 25 হলে বিক্রয় মূল্যের হবে 20, মানে এক ধাপ কমবে। ক্রয় মূল্যের উপর মুনাফার হার যা, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার তার এক ধাপ কমে। আবার ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর যদি 20 হয়, ক্রয় মূল্যের উপর 25, অর্থাৎ উল্টো হয়। ক্রয় মূল্যের উপর যা হবে বিক্রয় মূল্যের উপর এক ধাপ কম, বিক্রয় মূল্যের উপর যা হবে ক্রয় মূল্যের উপর এক ধাপ বেশি। সেই হিসাবে এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর, মানে বিক্রিত পণ্যের ব্যয় মানে এখানে আমরা ধরে নেব ক্রয় মূল্য, তাহলে তার উপর 25% হলে, তার উপর যদি 25% হয় তাহলে বিক্রয়ের উপর কত পার্সেন্ট, 20%। এখন আপনি একটা জিনিস মাথায় রাখেন, জাস্ট টেকনিক্যালি একটা জিনিস মাথায় রাখেন, আপনার বিক্রয়ের কত পার্সেন্ট লাভ, আপনার বিক্রয়ের কত পার্সেন্ট, 20% যদি লাভ হয়, বিক্রয়ের কত পার্সেন্ট ব্যয়, 80% ব্যয়। আপনি সরাসরি এই 7,50,000 আপনি 80% বের করেন, সেটাই বিক্রিত পণ্যের ব্যয়। 7,50,000 80% বের করলে আপনি 6 লাখ টাকা পাবেন। দেখেন এক লাইনে হয়ে যায়। টেকনিক্যালি জানলে আপনি অনেকভাবেই করতে পারেন। ওকে, আপনি একভাবে কেন, আপনি অনেকভাবে করতে পারেন। কারণ আমি জানি যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর যদি মুনাফার হার 25% হয়, তাহলে বিক্রয়ের উপর হবে এক ধাপ কম, মানে কত পার্সেন্ট, 20%। তো বিক্রয়ের উপর লাভ যদি 20% হয়, ব্যয় কত, 80%। অথবা আপনি লাভ 20% বের করেও সেটা থেকে বিক্রয় থেকে সেটা বাদ দিয়ে দিলেও কত আসবে, 6 লাখ আসবে। অর্থাৎ এখান থেকে আপনি 20% বের করলে 1.5 লাখ আসবে, 1,50,000 থেকে 7,50,000 থেকে 1.5 লক্ষ মাইনাস করলেও আপনি 6 লাখ পাবেন। টেকনিক এটা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আমরা এখান থেকে যে কোনোভাবে হোক আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেলাম 6 লক্ষ। আর গড় মজুত পণ্য, এখানে মজুত পণ্য মাত্র একটা আছে ভাইয়া, এটাই গড় মজুত পণ্য, এটা কত, 1 লক্ষ। তো ভাগ করেন কি হয়, আপনি 0 1 2 3 1 2 3 1 2 1 2 কাটেন, তাহলে কয়বার, 6 বার। সঠিক উত্তর কি হচ্ছে, গ, 15 এর গ। সবাই বুঝছেন কিনা? এ ও বি দুইটাই, কেন এ বি বলবেন, সবাই বুঝছেন কিনা একটু জানান তো, সবাই বুঝছেন কিনা, যারা লাইভে আছেন সবাই একটু জানান তো। আই এডুকেশন কমার্স যারা আছেন তারা একটু আই এডুকেশন পেজে চলে আসেন, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না। ক্লাস শুরু হলে নোটিফিকেশন আসে না কেন, সেটাই তো কথা। আমিও তো খুব স্যাড এটা নিয়ে, আমার ক্লাসের নোটিফিকেশন অনেকের কাছে যায় না নাকি? আমরা কি বুঝতে পেরেছি? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা নাকি? এখন দেখেন আপনারা যারা এইচএসসি 25-এর পরীক্ষার্থী আছেন, তাদের কিন্তু আমাদের একটা কোর্স অলরেডি চলতেছে। আমাদের নতুন করে যেটা আছে সেটা হচ্ছে এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন ব্যাচ। এখানে আপনারা অবশ্যই অ্যাড হয়ে যাবেন, কারণ এখানে এইচএসসি পরীক্ষার আগে আপনারা অনেক জিনিস পাবেন। আপনারা জানেন এখানে অনেকগুলা সারপ্রাইজিং বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু আপনারা ডিইউ আইসিইউ ব্যাচের যে বিষয়টা সেটা পেয়ে যাচ্ছেন। খুবই খুবই মানে বৃহৎ একটা কোর্স আপনারা খুব সহজে পেয়ে যাচ্ছেন। সো চাইলে এটাকে অ্যাড হতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি। আমি জাস্ট একটা কথাই বলবো, এই কোর্সে যারা অ্যাড হবে তাদের আর কোনো কিচ্ছুই লাগবে না ভাইয়া।
বিশ্বাস করেন আপনার আর কোনো কিছুরই দরকার নাই। আপনার বাসার প্রাইভেট, আশেপাশে বড় ভাইয়া, ছোট আপু, বড় আপু কারো কাছে যাওয়ার দরকার নাই, আপনি নিজেই সব পারবেন। কারণ আমাদের একেবারেই প্রিন্টেড লেকচার শিট সহ শুরু করে সব কিছু আপনি পাচ্ছেন। পাশাপাশি আমরা কিন্তু আপনাদের জন্য স্পেশাল কিছু বিষয় নিয়ে আসব। সো এই জিনিসটা আপনার মিস করবেন না, আমি আশা করব। যদি জ্ঞানী হন অবশ্যই সময়টাকে কাজে লাগাবেন। দেখেন আমরা আরও দুইটা প্রশ্ন একটু আলোচনা করি। প্রথম যে প্রশ্নটা ছিল 16 নম্বর প্রশ্নটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে 16 নম্বর প্রশ্নটা বলেছে আমাদের প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত কত। তো আমরা তো জানি আবর্তন অনুপাতগুলো অ্যান্সার আসবে কয়ভাবে, দুইভাবে, বারে অথবা গুণে, বারে অথবা গুণে। তো যারা বুদ্ধিমান তারা কিন্তু এক টেকনিকে এটার অ্যান্সার করতে পারবে, এক টেকনিকে। কারণ আবর্তন অনুপাতের অ্যান্সার আসবে দুইভাবে। কয়ভাবে ভাইয়া? দুইভাবে। কি কি? একটা হচ্ছে হয় অ্যান্সার আসবে আবর্তন যেহেতু আছে, অ্যান্সার আসবে কিসে? বারে অথবা গুণে। দ্যাট মিনস 3 নাম্বার যেটা আছে পার্সেন্টেজ, এটা তো আসবেই না, এটা বাদ। তার মানে এটাতে বাকি সবগুলোতে কিন্তু একাধিক অ্যান্সার। দ্যাট মিনস একে আছে বার, 2 আছে গুণ, অঙ্ক সেম। দ্যাট মিনস 1 আর 2। আমি কিন্তু প্রশ্ন অঙ্ক না করে সলভ করে দিয়েছি। এখন দেখেন আমরা তো অঙ্কটা বুঝে করতে হবে, সেজন্য বোঝাচ্ছি। সেটা কি? আপনাকে বলেছে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তো দেনাদার আবর্তন অনুপাতের সূত্র কি? আমরা জানি যে আমাদের যে গড় দেনাদার, হ্যাঁ, আর গড় প্রাপ্য বিলকে আমরা ধারে বিক্রয় দিয়ে কি করব? ধারে বিক্রয়কে এটা দিয়ে ভাগ করব। এখন এই প্রশ্নে আমাদের কিন্তু ধারে বিক্রয় নামে কোনো বিক্রয় নাই, কিন্তু বিক্রয় আছে কত ভাইয়া? 7,50,000। তো 7,50,000 বিক্রয় নাই, এখানে কি ধারে না বাকিতে কিচ্ছু বলা নাই। আপনি এই 7,50,000ই ধরবেন ধারে বিক্রয়। এবার এটাকে ভাগ করবেন কি দিয়ে? এটাকে ভাগ করব গড় দেনাদার দিয়ে। দেখেন গড় দেনাদার আছে কয়টা? দেনাদার একটা আছে, প্রাপ্য হিসাব। আর কি কোনো দেনাদার আছে? এখানে নাই। তার মানে এটাই হচ্ছে গড় দেনাদার। এরপরে বলেছে কি? যোগ গড় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। তো প্রাপ্য নোট নাই, প্রাপ্য বিল আছে একটা, এখানেও কিন্তু একাধিক প্রাপ্য বিল নেই। দ্যাট মিনস এটাই হচ্ছে গড় প্রাপ্য বিল। তাহলে গড় প্রাপ্য বিল কত? 10,000। বুঝতে পেরেছেন? তাহলে আপনি কি করবেন? 40 আর 10 একসাথে যোগ করলে 50। আপনি কি করবেন? আপনি 7,50,000কে আপনি 50 দিয়ে ভাগ করেন। 1 2 3 4, 1 2 3 4, তাহলে 5 15 75, 15 বার অথবা 15 গুণ। খুবই সহজ। সবাই ক্লিয়ার? আপনারা অনেকেই ক্লাসটাকে শেয়ার করেন নাই, আমি খুবই মর্মাহত হলাম, খুবই বিস্মিত হলাম। আপনারা যে এভাবে ক্লাস ফাঁকি দিচ্ছেন এটা কিন্তু ঠিক না ভাইয়া। আপনারা ক্লাসটাকে একটু সামনের দিকে নিয়ে যেতে হবে। আপনারা যদি রেসপন্স না করেন ভাই, তাহলে কিন্তু আমরা নিজেরাই আপনাদেরকে ক্লাস দেব না সামনে। সো সবাই একটু কাইন্ডলি আপনারা একটু মেম্বার বাড়াবেন। কারণ হচ্ছে ক্লাসগুলোতে, স্পেশালি আমার ক্লাসগুলোতে আমি কিন্তু ভিউ কম পাচ্ছি। দ্যাট মিনস মনে হচ্ছে যে আমার ক্লাস আপনারা পছন্দ করেন না। এখন আরেকটা বিষয় আছে, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। দেখেন ভাইয়া, এই অনুপাতটা নিয়ে আমি কেন কথা বলছি? এটা নিয়ে কথা বলতাম না, কথা বলছি কারণ এটার সাথে আরেকটা অনুপাতের সম্পর্ক আছে, তাই না? আমরা গত ক্লাসে আলোচনা করেছি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। ভাইয়া, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, সেখানে আয় আছে। কথাটা কি আছে? আয়। আয় থাকার কারণে আপনি সেটাকে আবর্তন অনুপাত বলতে পারবেন না, সেটা হচ্ছে লাভ অনুপাত। সেটা আমরা মোট মুনাফার উপার্জন বা মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতে পড়ে ফেলেছি, ওখানে 100 দিয়ে গুণ। কিন্তু এটা বিনিয়োজিত মূলধন আবর্তন, অনেক সময় শুধু মূলধন আবর্তন অনুপাত নামও থাকতে পারে। তাহলে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত অথবা মূলধন আবর্তন অনুপাত অথবা শুধু বিনিয়োজিত মূলধন অনুপাত বললেও আমরা এটাকে বুঝবো। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অনুপাত। আর এটাকে আমরা জাস্ট কি করব? এই বিনিয়োজিত মূলধনটা আমাদের বিক্রয়ের উপর ডিপেন্ড করবে। সেজন্য আমাদের প্রতিষ্ঠানের যে নিট বিক্রয় আসবে,
সেই বিক্রয়কে আমরা বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করব। এখন বিনিয়োজিত মূলধন তো আপনারা সবাই বের করতে জানেন নাকি? কেউ 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 আছেন এখনো যে আমি বিনিয়োজিত মূলধনটা বের করতে জানি না? আমার ক্লাসে কিন্তু এটাকে একবারে ভেঙে চুরে দেখিয়েছি, গত ক্লাসে খুব সুন্দর করে দেখিয়েছি। আমি বলেছি যে বিনিয়োজিত মূলধনটা খুব সিম্পলভাবে আপনারা বের করতে পারবেন। খুবই সহজ একটা টেকনিক আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, কারণ এই জিনিসটা আপনাদের সব সময় লাগবে। সো বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত আপনারা এভাবে বের করবেন। এখন বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাতের কাছে টেকনিক কি ছিল মনে আছে? মনে করেন এই পাশে সম্পদ, এই পাশে দায় আর মূলধন, দায় প্লাস মালিকানা সত্ত্ব। হ্যাঁ, এভাবে তো আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা থাকে। তো আমি বলেছিলাম যে বিনিয়োজিত মূলধন বের করার টেকনিক হচ্ছে আপনাদের সম্পদ পাশ থেকে যদি করেন তাহলে মোট সম্পদ থেকে ভুয়া সম্পদ বাদ দিয়ে দিবেন আর এই পাশের চলতি দায় বাদ দিয়ে দিবেন। তাহলে কি বলেছি, সম্পদ পাশ থেকে যদি বিনিয়োজিত মূলধন করেন, মোট সম্পদ মানে সম্পদের যোগফল থেকে এখানে একটা ভুয়া সম্পদ থাকবে, সেটা বাদ দিবেন, এই পাশের চলতি দায় বাদ দিবেন। আর যদি দায়ের দিক থেকে করেন, আর যদি কোন দিক থেকে করেন, আপনি যদি দায়ের দিক থেকে করেন, এই দিক থেকে করেন, তাহলে কি করবেন, এই চলতি দায় বাদে বাকি যে টোটাল দায় আর মালিকানার সাথে আছে সেটা যোগ করবেন আর এখান থেকে ভুয়া সম্পদ বাদ দিয়ে দিবেন। একই জিনিস, অ্যান্সার ঘুরে ফিরে একই আসবে। মনে আছে কিনা বলেন তো? আপনাদের সবার মনে আছে? সবাই ক্লিয়ার কিনা বলেন তো? সবাই সবার জায়গা থেকে একটু বলেন ক্লিয়ার কিনা বিনিয়োজিত মূলধন কিভাবে বের করতে হয়। আমরা কিন্তু গত ক্লাসে দেখিয়েছি, তারপরে একটু জাস্ট রিফ্রেশিং করে দিলাম আপনাদের সুবিধার্থে। বুঝেছি ক্লাসে আপনাদের মনোযোগ খুব কম। ওকে, আমরা ক্লাসটা শেষ করে দিব, বেশি সময় নেব না। সর্বশেষ দুইটা অনুপাত, এরপরে কিছু প্রশ্ন আছে সেগুলো সলভ করে আমরা ক্লাসটা শেষ করব। টেনশন নিয়েন না আপনারা, আপনাদের যেহেতু ব্যস্ততা বেশি, সমস্যা নাই। একটা হচ্ছে দায় মালিকানা অনুপাত, আর হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। এই অনুপাতগুলোকে আমরা সচ্ছলতা অনুপাত বলতে পারবো, কারণ এগুলা হচ্ছে আমাদের মূলত দায় অনুপাত। আর এই অনুপাতগুলো আমাদের মূলত দীর্ঘমেয়াদী দায় সংক্রান্ত অনুপাত বিধায় এগুলাকে আমরা কভারেজ বা লিভারেজ অনুপাতও বলে থাকি। সো এই অনুপাতগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট সংক্ষেপে একটু বলে নিই, যেহেতু আপনাদের সময় কম। আপনি কি করবেন, আপনার এই প্রতিষ্ঠানের দায় মালিকানা অনুপাত, তার মানে আপনি প্রতিষ্ঠানের দায়কে মালিকানা সত্ত্ব দিয়ে ভাগ করবেন, শেষ। এখন মালিকানা সত্ত্ব কিভাবে বের করতে হয় গত ক্লাসে দেখিয়েছি। মালিকানা সত্ত্বের যোগফল থেকে আপনি ভুয়া সম্পদ বাদ দিবেন। আর দায় মানে হচ্ছে টোটাল দায় বা বহি দায় বা মোট দায়, প্রতিষ্ঠানের টোটাল দায়কে আপনি মালিকানা সত্ত্ব দিয়ে ভাগ করলে পাবেন। আর মূলধন গিয়ারিং অনুপাত মানে হচ্ছে আপনি সাধারণ শেয়ারের মালিকানা তহবিলকে স্থির খরচযুক্ত তহবিল দ্বারা ভাগ করে দিবেন, তাহলেই পাবেন। আমি এটা নিয়ে আর কথা বলবো না, যেহেতু আপনারা মোটামুটি এগুলা পারেন। আপনারা এইচএসসি 26-এর যারা আছেন তারা অবশ্যই, তাদের জন্য আমরা একটা কামব্যাক কোর্স রেখেছি বাণিজ্য শাখা, যেখানে আপনারা অনেকগুলা লাইভ ক্লাস পাবেন, অনেকগুলা রেকর্ডেড ক্লাসও আপনারা পাবেন। সো অনেকগুলা জিনিস, অনেকগুলা ম্যাটেরিয়ালস পাবেন, আপনারা অনেকগুলো পিডিএফ লেকচার শিট পাবেন, হ্যাঁ, প্র্যাকটিস শিট পাবেন, ডাউট সলভিং ক্লাস পাবেন। সো এই কোর্সে আপনারা অবশ্যই অ্যাড হতে পারেন মাত্র 1999 টাকা দিয়ে। এখন আসেন আমরা একটু যদি চিন্তা করি, আমাদের অনুপাতগুলোকে যদি এক নজরে আপনাদের সামনে উপস্থাপন করে দেখাই, তাহলে দেখেন এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটা অনুপাতের বিষয় দেওয়া আছে। অনেকে হয়তোবা একটু কম দেখতে পাবেন দূর থেকে, তা আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ক্লিয়ার করে দেখানো। দেখেন প্রথম অনুপাতগুলো হচ্ছে তারল্য অনুপাত। তো তারল্য অনুপাতের মধ্যে আমরা বলেছি, এই লেখাটা বোঝা যাবে না, তারল্য অনুপাতের মধ্যে আমরা বলেছি কি, আমরা বলেছি হচ্ছে চলতি অনুপাত, তরল অনুপাত বা ত্বরিত অনুপাত, কার্যকরী মূলধন বা চলতি মূলধন অনুপাত। এই তিনটা অনুপাত আমরা শিখবো। আপনারা জাস্ট দাগ দিয়ে রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতের মধ্যে আপনারা মোট লাভ অনুপাতটা, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত আর নিট লাভ অনুপাত, তিনটাই। নিট লাভটা শিখার লাগবে না, এটা আর এটা বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা, এই অনুপাতগুলোর আদর্শ মানও আমাদের পাশাপাশি দেওয়া আছে। ওকে, কোনটার আদর্শ মান কত, যদিও প্রশ্নভেদে অনেক সময় একটু উল্টাপাল্টা হয়, তবে আমার এখানে আমি এক্সাক্ট ফিগারটা দেওয়ার ট্রাই করেছি। এরপরে আপনার দক্ষতা যাচাই অনুপাতের মধ্যে আপনি
যেগুলা পড়বেন সেটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, দেনাদার আবর্তন অনুপাত, গড় আদায় সময়। এরপরে হচ্ছে আপনি বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত আর মোট সম্পদ আবর্তন অনুপাত আপনি চাইলে পড়তে পারেন। ওকে, মোটামুটি এই অনুপাতগুলো আপনার দক্ষতা যাচাই অনুপাত, এগুলা গুরুত্বপূর্ণ। আর সর্বশেষ অনুপাতের মধ্যে আপনার সচ্ছলতা অনুপাতের মধ্যে দুটো অনুপাতই আপনি পড়তে হবে, এটা একটু আগে আলোচনা করেছি। একটা হচ্ছে দায় মালিকানা অনুপাত আর একটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। এই দুটো অনুপাত আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই হচ্ছে বিষয়। তবে একটা বিষয় এখানে খেয়াল করেন, আমি এখানে সূত্র যেভাবে লিখেছি এটা আপনাদের বইতে দেখবেন এটা উপরে আছে এটা নিচে আছে, সেক্ষেত্রে আপনার 2:1 হবে না, 1:2 হবে। সো আপনারা যেভাবে পারেন সেভাবে লিখবেন, কোনো সমস্যা না। এখন আসেন আমরা মূলত কিছু বিষয় দেখব যে এই অঙ্ক করতে গেলে আমাদের কিছু বিষয় জানার দরকার আছে। যেমন নিট বিক্রয় বলেছি আমি, নিট বিক্রয়টা আমরা আসলে কিভাবে বের করব, নিট ক্রয়টা আসলে আমরা কিভাবে বের করব, বা ক্রয়টাই বা কিভাবে বের করব, বা বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে বের করব। দেখেন নিট বিক্রয় বলেছি কি, আমি সবসময় একটা কথা বলি, কোনো কিছু নিট বের করতে বললে আপনারা কি করবেন, যত ওই জিনিসের সাথে যত যোগ বিয়োগ আছে সব করে ফেলবেন। আদর্শমান মনে থাকে না, আদর্শমান মনে থাকা লাগবে না, এটা অঙ্ক করতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আদর্শমান অত বেশি কাজে লাগে না, মাঝে মধ্যে হয়তো আপনার দরকার হতে পারে। নিট বিক্রয় মানে হচ্ছে আপনি বিক্রয়ের সাথে যদি অলিখিত বিক্রয় থাকে, ধারে বিক্রয় থাকে, সেটা কি করবেন, যোগ করবেন। যদি বিক্রয় ফেরত থাকে বা বিক্রয় বাদটা থাকে সেটা কি করবেন, বাদ দিলে শেষে যে অ্যামাউন্টটা পাবেন সেটা নিট বিক্রয়। সেম ভাবে নিট ক্রয়ও সেম। ওকে, আর বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করতে হবে, আমরা অনেক নিয়ম জানি, এর মধ্যে একটা বলেছিলাম যে নিট বিক্রয় থেকে লাভটা বাদ দিলে আপনি বিক্রিত পণ্যের ব্যয় পাবেন। অনেক সময় আপনার সেটা থাকবে না, তাহলে আপনি প্রত্যক্ষ খরচ থেকে, যদি ওই রকম থাকে প্রত্যক্ষ পরিচালনা খরচ থেকে আপনি সমাপনী মজুত পণ্য বাদ দিলেও বিক্রিত পণ্যের ব্যয় পাবেন। তাহলে প্রত্যক্ষ পরিচালনা ব্যয় থেকে আপনি সমাপনী মজুত বাদ দিয়ে দিবেন, তাও বিক্রিত পণ্যের ব্যয় এভাবে আপনি পাবেন। কথা ক্লিয়ার কিনা? তাহলে আপনি অনেকভাবেই পাইতে পারেন এই বিষয়গুলা। সো এগুলো আমি একটু আলোচনা করে দিলাম আপনাদের সুবিধার্থে। দেখেন কোর্স নিয়ে তো বারবার বলতে চাচ্ছি না, তারপরেও সামনে চলে আসতেছে। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা এইচএসসি প্লাস প্রি অ্যাডমিশন যারা আছেন এখন এইচএসসি 25-এর অবশ্যই এখানে অ্যাড হয়ে গেলে আপনার কিচ্ছু লাগবে না ভাইয়া, আমরা এখানে এমন জিনিস দিচ্ছি আপনাকে, আপনার আর কিচ্ছুই লাগবে না। সো আপনি দেখতেই পাচ্ছেন আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি কিভাবে নিট বিক্রয় বের করতে পারবেন, দেখেন বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বারটা বাদ দিবেন, অলিখিত বিক্রয় থাকলে যোগ করবেন, নিট ক্রয় একই রকম ভাবে, এরপরে বিক্রিত ক্রয় এখান থেকে বের করতে পারবেন, সমস্যা নাই। এরপর বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি করব, প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুত বাদ দিলেও বের করতে পারবো। এগুলো আমরা আগেও জানি। ধারে ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, গড় মজুত, এগুলো আমরা আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব কামব্যাক কোর্স হচ্ছে আমাদের 26-এর জন্য। 26-এ যারা আছেন তারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। এখানে গড় দেনাদার কীভাবে বের করতে হয় সেগুলো আমরা জানি। আমরা মোটামুটি চলতি সম্পদ, চলতি দায়, এই জিনিসগুলো সবাই জানি, তাই তো? এগুলা নিয়ে তেমন কোনো কথা আমি বলবো না, এই কারণেই বলবো না কারণ আমরা মোটামুটি যতটুকু আলোচনা আপনাদের সামনে করেছি ততটুকু আপনারা পারবেন। সো এখানে নতুন করে আলোচনা করার কিচ্ছু নাই। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। দেখো বলা আছে সর্বাধিক তরল সম্পদ। ভাইয়া সর্বাধিক তরল সম্পদ মানে তারল্য মান অনুসারে, তো সর্বাধিক তরল সম্পদ হবে সবসময় নগদ তহবিল, নগদ টাকা, এটা নিয়ে কথা বলবো না। দেখেন আমাদের পরবর্তী যে প্রশ্নটা আছে, প্রশ্নটা বলেছে কি তারল্য অনুপাতের অতি উচ্চ হার কি নির্দেশ করে। তারল্য অনুপাতের অতি উচ্চ হার মানে হার যদি বেশি হয়, মানে কি যদি বেশি হয়, তারল্য যদি বেশি হয় তাহলে কি হয় বলেন তো? তারল্য যদি বেশি হয় তাহলে কি হয়? সবাই অ্যান্সার করেন না।
খেয়াল করেন তারল্য অনুপাতের অতি উচ্চ হার মানে হচ্ছে তারল্য যদি বেশি থাকে, তারল্য মানে হচ্ছে আপনার নগদের পরিমাণ, নগদ বা নগদ সমতুল্য, নগদ বা নগদ সমতুল্য বিষয়টা আপনার কাছে বেশি থাকবে। তো আপনার যদি সেটা ক্যাশে বেশি থাকে দ্যাট মিনস আপনি কিন্তু বিনিয়োগটা কম করতেছেন, আপনি বিনিয়োগটা কম করতেছেন, দ্যাট মিনস আপনার হাতে কিন্তু প্রচুর পরিমাণ অলস সম্পদ থেকে যাবে, কারণ আপনি বিনিয়োগটা কম করতেছেন। আমরা ফাইন্যান্সে পড়েছি না তারল্য বনাম মুনাফা নীতি, তারল্য বনাম মুনাফা নীতি সবাই পড়েছেন না ফাইন্যান্সে, অর্থায়নের নীতিমালার মধ্যে। তারল্য বনাম মুনাফা নীতি মানে কি, আপনি যদি তারল্য বেশি রাখেন, আপনি যদি ভাইয়া তারল্যটা বেশি রাখেন তাহলে মুনাফাটা আপনার কম হবে। আবার তারল্য যদি বেশি হয়, আবার তারল্য যদি আপনার কি হয়, কম থাকে, তখন আপনার বিনিয়োগ বেশি হয়, তখন সেক্ষেত্রে আপনার মুনাফাটা বেশি হয়। সেজন্য এই দুইটার মধ্যে কি করতে হয়, সামঞ্জস্য রেখে আমাদের কি করতে হয়, বিনিয়োগটা করতে হয়, যাতে আমাদের তারল্য ঘাটতিও না হয়, আবার অলস টাকাও না পড়ে থাকে। সো এটা হচ্ছে আমাদের, থ্যাংক ইউ অনেকে অনু, কি হবে, অলস সম্পদ হবে। সো তারল্য বনাম মুনাফা নীতি থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে অতিরিক্ত তারল্য অনুপাতের উচ্চ হার আমাদের জন্য অলস সম্পদ ইন্ডিকেট করে। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ক্লিয়ার কিনা? এবার আসেন পরবর্তী প্রশ্ন। আমি কিন্তু আজকের পরে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর করে ক্লাস নেব না যদি আপনারা রেসপন্স কম করেন। দেখেন, কার্যকরী মূলধন অনুপাতের আদর্শ মান জানতে চেয়েছে। ওই যে আনিকা অনু, তুমি যে বলেছ যে আদর্শ মান, আমি যে বললাম যে এটা কম আসে, এই যে এতগুলা প্রশ্ন সলভ করছি তার মধ্যে একটা আসছে। সো আমরা একটা বিষয় মাথা থাকবো, আমরা চলতি অনুপাত, খেয়াল করো, চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1। তো আবার ওই যে মূলধন গিয়ারিং অনুপাতের আদর্শ মানও 2:1 অথবা 1:2। হ্যাঁ, তো আমরা এইভাবে যেগুলার আদর্শ মান মিলে যায় সেগুলাকে এক পাশে লিখবো, ওকে, 2:1। আবার আমরা কি করি, আমাদের যেমন হচ্ছে তড়িৎ অনুপাত, খেয়াল করো, তড়িৎ অনুপাতের আদর্শ মান, তড়িৎ অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাত, এই দুইটার আদর্শ মান কিন্তু এক। এই দুইটার আদর্শ মান এক মানে হচ্ছে দোনোটারই কত, 1:1। সো এটার সাথে আবার দায় মালিকানারও মিল আছে, 1:1 বা 1:1 থেকে 1:3। সো এই বিষয়গুলো আমরা জাস্ট মিলিয়ে একটু মনে রাখতে পারি, খুব সহজ আর কি। সো এইভাবে আমরা একটু মনে রাখবো। তাহলে এখান থেকে আমাদের যে প্রশ্ন ছিল, কার্যকরী মূলধন মানে চলতি মূলধন, সো কার্যকরী মূলধনের আদর্শ মান হচ্ছে 1:1। সবাই বুঝছো কিনা একটু জানাও তো, ক্লিয়ার কিনা? এগুলোকে আসলে মনে রাখার জন্য স্পেশাল কোনো টেকনিক আপনার জানার দরকার নেই, আমি আপনাকে যে টেকনিকটা বলেছি এই টেকনিকটা অ্যাপ্লাই করলে হবে। দেখেন 20 নম্বর প্রশ্ন বলেছে অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাত কোনগুলো, বলেন তো। এই প্রশ্নের উত্তর আপনাদের পারতেই হবে, এটা আপনাদের অবশ্যই পারা উচিত বলে আমি মনে করি। আপনারা একটু অ্যান্সার করেন, আপনারা সবাই একটু অ্যান্সার করেন, ওকে, সবাই অ্যান্সার করেন, সবাইকে রিকোয়েস্ট করবো সবাই অ্যান্সার করেন। আমি আজকের পর থেকে আপনাদের জন্য এত স্পেশাল ক্লাস নেব না, একেবারেই শুধু আপনাদের সাথে গপ্প সপ্প করবো আর শয়তানি করবো, কারণ আপনারা সিরিয়াস না ক্লাসে। সামনে যাদের পরীক্ষা আছে তাদের কিন্তু সিরিয়াস হওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আপনারা সিরিয়াস না। আপনারা যে সিরিয়াস না, আপনাদের চেয়ে আপনাদের টিচার অনেক বেশি সিরিয়াস, আমার মনে হয় আমরা অনেক বেশি সিরিয়াস। ওকে, আজকের পরে কিন্তু আমাদের মোটামুটি ইনশাল্লাহ আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ শেষ, আর কোনো গ্যাপ থাকলো না, আর কোনো আলোচনারও বাকি থাকলো না। আপনারা যারা ক্লাস করেছেন অবশ্যই সব পারবেন। এই প্রশ্নের অ্যান্সার দেন তো, অনুপাতগুলোর তারল্য অনুপাত কি হবে, অনুপাতগুলোর মধ্যে তারল্য অনুপাত কোনটি? আমরা একটু আগে আলোচনা করে এসেছি, সো আপনারা অবশ্যই অ্যান্সার করেন। অনেক অনেক ধন্যবাদ। দেখেন আপনাদের একটা বড় ভাই মাত্র মেসেজ দিয়েছে,
এমডি শাহিন শিকদার, সে হচ্ছে রাবিতে 213তম হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 166তম হয়েছে, জিএসটিতে দ্বিতীয় হয়েছে, মানে সেকেন্ড হয়েছে আমাদের আই এডুকেশন থেকে। সো বুঝতেই পারতেছেন যে আমরা যেভাবে সার্ভিস দিচ্ছি, এই যে মাত্র আমাকে মেসেজ করলো, দেখতে পাচ্ছেন তো। তো এটা হচ্ছে আসলে অনেক বেশি ভালো লাগার এবং ভালোবাসার, এই জায়গাগুলা কিন্তু অনেক বেশি টাচ করে। তোমরা যারা এখন আছো তাদের কিন্তু এটা, তাদের জন্য এটা অনেক বড় অনুপ্রেরণা, এবং তারা এখান থেকেই কিন্তু শিক্ষা নিয়ে সামনে তোমাদের যে জার্নিটা আছে সেটা যাতে অনেক বেশি সাফল্যমণ্ডিত হয়, সেই দিকে এগিয়ে যাবা, সেটা আমরা প্রত্যাশা করি। তো সেজন্যই তোমাদেরকে এত কথা বলা। ওকে, এখন আসো আমরা আলোচনা শেষ করে দেব। দেখো তারল্য অনুপাত কি, তোমরা যেহেতু অ্যান্সার অনেকে দিতে পারছো না, আমরা জানি তারল্য অনুপাতগুলো কয়টা, তিনটা। কি কি আমরা তিনটা শিখেছি, কি কি? চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, আর চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। কার্যকরী মূলধন বা চলতি মূলধন, এই তিনটা শিখেছি। তাহলে চলতি অনুপাত আছে। অ্যাসিড টেস্ট মানে হচ্ছে ভাইয়া ত্বরিত অনুপাতের আরেকটা নাম। আমরা কিন্তু এটা বলেছি যে ত্বরিত অনুপাত মানে হচ্ছে তরল অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত। হ্যাঁ, এই অনুপাতগুলা একই জিনিস। সো এই দুইটা। আর মজুদ আবর্তন অনুপাতকে কোনো কোনো হিসাববিদ এনেছে, তবে আমরা এটাকে নেব না। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2। সবাই বুঝতে পেরেছো কিনা? এরপরে যে প্রশ্নটা এসেছে এটাকে একটু আমরা দেখাই, যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে চলতি সম্পদের পরিমাণ 1 লক্ষ টাকা, যার মধ্যে এত টাকার মজুদ পণ্য রয়েছে, চলতি দায়ের পরিমাণ এত টাকা হলে ত্বরিত অনুপাত কত? তো ত্বরিত অনুপাতের সূত্র কি ছিল ভাইয়া? ত্বরিত অনুপাতের সূত্র কি ছিল? যে ত্বরিত অনুপাতের সূত্র কি ছিল? আমরা বলেছিলাম না যে তড়িৎ সম্পদকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। তড়িৎ সম্পদকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব, মনে আছে কিনা তোমাদের? চলতি দায় দ্বারা ভাগ করব তড়িৎ সম্পদকে। তাহলে কিভাবে অ্যান্সার হবে বলেন তো? তড়িৎ সম্পদকে যদি আমরা চলতি দায় দ্বারা ভাগ করি, এখানে তড়িৎ সম্পদ বলতে কি, এই চলতি সম্পদ থেকে যদি আমরা মজুদ পণ্য বাদ দিয়ে দিই তাহলেই তড়িৎ সম্পদ পাবো। দ্যাট মিনস এই আমাদের চলতি সম্পদ কত ভাইয়া? 1 লক্ষ টাকা। এখান থেকে আমরা মজুদ পণ্য বাদ দিব কত? 40,000। তাহলে তড়িৎ সম্পদ পাবো। আর চলতি দায় কত? 30,000। এখন তোমরাই বলো মুখে মুখে, 1 লক্ষ থেকে 40 গেলে কত? 60,000। 60,000কে যদি আমরা 30,000 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 2:1। কারণ এই 4 শূন্য কাটা, 3 দুগুণে 6। তাহলে এখানে আমাদের তড়িৎ অনুপাত বা তড়িৎ অনুপাত কত? আদর্শ অ্যান্সার হবে 2:1। সবাই ক্লিয়ার কিনা বলেন তো? ওকে, আমরা মোটামুটি যতটুকু আলোচনা করেছি, অনু থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ ইয়া করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একটু যে বিষয়টা নিয়ে আলোচনা, সো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, আমরা এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে দেখলাম। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মোটামুটি ক্লাসের শেষ দিকে চলে এসেছি। ওকে, এখন আরও কিছু অনুপাত আছে, আমি এই প্রশ্নটা একটু সলভ করাবো। সেটা হচ্ছে কোন অনুপাতটি কারবারের দীর্ঘকালীন সচ্ছলতার পরিচায়ক? শেষ প্রশ্ন আজকের ক্লাসের শেষ প্রশ্ন, কোন অনুপাতটি বলেছে কারবারের দীর্ঘকালীন সচ্ছলতার? তো সচ্ছলতার অনুপাত বা দীর্ঘমেয়াদী অনুপাত, এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে আমরা দায় অনুপাত বলি। সো দায় অনুপাতের মধ্যে কোনটা আছে? আমরা একটা অনুপাতে এখানে পেয়েছি, মূলধন গিয়ারিং অনুপাত। কারণ চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, এগুলা কি অনুপাত? এগুলা তারল্য অনুপাত। এগুলা তারল্য অনুপাত বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত। এটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত, আমরা জানি। তাহলে শুধুমাত্র মূলধন গিয়ারিং অনুপাত এবং দায় মালিকানা অনুপাতকে আমরা দীর্ঘকালীন সচ্ছলতার অনুপাত বলতে পারবো। তো সবাই ভালো থাকবা। আজকের ক্লাসটা এতটুকু থাকলো, এর মাধ্যমেই আমরা অনুপাতের সব ক্লাস শেষ করে ফেলেছি। তো সবাই অবশ্যই ক্লাসটা যারা করোনায় করে নিবা, তোমরা তোমাদের টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে রাখবা, কারণ এটা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ। আর আমি আগেও বলেছি, এখনও বলছি,
তোমরা ক্লাসে যদি অ্যাটেন্টিভ না থাকো তাহলে হয়তোবা সামনের দিকে আমার ক্লাসটা তোমরা পাবা না। সো যারা আমাকে পছন্দ করো বা ক্লাস যাদের ভালো লাগে আমার, তারা অবশ্যই অবশ্যই একটু রেসপন্স করবা। এটা হচ্ছে তোমাদের কাছে চাওয়া, কারণ এত সহজে ফ্রিতে এইরকম ক্লাস তোমরা খুব কম পাবা। সো সবাই ভালো থাকবা, কথা হবে আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।